হ্যালো এভরিওয়ান, এঞ্জেল স্কুল অফ লার্নিং প্রেজেন্টস গণিতের চর্চা। আজ আমরা গণিতের চর্চায় যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো ত্রিকোণমিতি। এটি খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট, যেখানে মাধ্যমিকের ছাত্র বা কম্পিটিটিভের ছাত্রগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এই ত্রিকোণমিতির ফর্মুলাগুলো মুখস্থ করে। কিন্তু আজ এই ভিডিওতে আমরা ত্রিকোণমিতির ফর্মুলা মুখস্থ না করে কিভাবে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো এলো সেগুলো আমরা জেনে নেব। তাই দেরি না করে শুরু করব আজকের ভিডিও। সূত্র নির্ণয়ের ক্ষেত্রে যে জিনিসগুলো বা যে ট্রিকগুলো আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি তোমরা সূত্রের সাহায্য না নিয়ে নিজের তৈরির মধ্য দিয়ে ত্রিকোণমিতি করতে চাও, তোমরা প্রত্যেকেই ত্রিকোণমিতির সূত্রগুলো তৈরি করতে পারবে এবং খুব সহজ ট্রিক এর মাধ্যমে ত্রিকোণমিতির অঙ্কের সমাধান করতে পারবে। দেরি না করে শুরু করব আজকের ভিডিও, যেখানে ত্রিকোণমিতির অঙ্ক জানতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে ত্রিকোণমিতির ফর্মুলাগুলি বা ত্রিকোণমিতির অঙ্কের উদ্ভাবক হলো কিভাবে, ত্রিকোণমিতির অঙ্ক তৈরি হয়েছে কি থেকে। ত্রিকোণমিতির অঙ্কগুলো সাধারণত সমকোণী ত্রিভুজ এর ধারণা থেকে এসেছে। যে সমকোণী ত্রিভুজের সাধারণত আমরা তিনটে বাহু দেখতে পাই। সমকোণী ত্রিভুজের এই বাহুগুলোকে বলা হয়, একটিকে বলে ভূমি, একটিকে বলে লম্ব, আর একটিকে বলে অতিভুজ। তাহলে প্রশ্ন হলো এই লম্ব, ভূমি ও অতিভুজ কাকে বলে। তাহলে দেখে নিই লম্ব, ভূমি ও অতিভুজ কাকে বলে। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর যে কোণটার সাপেক্ষে আমাকে ত্রিকোণমিতির অঙ্ক করতে দেওয়া হবে, ত্রিকোণমিতির অঙ্ক সাধারণত একটি কোণের সাপেক্ষে আমাদের অঙ্কগুলো করতে দেওয়া হবে। সাপোজ এখানে আমি ধরে নিই এখানে থিটা কোণটি দেওয়া হয়েছে, তাহলে এই কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে এটি হলো ভূমি। কেন? কারণ এই কোণটা নিচের এই বাহুটার সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে এটি হলো ভূমি। আর এর বিপরীত দিকে যে বাহুটা রয়েছে সেটি হলো লম্ব। আবার যদি আমাকে প্রশ্ন করা হতো যে এই কোণটার সাপেক্ষে তাহলে কি হবে, না এটি তো অতিভুজই হবে। আর এই কোণটার যেহেতু এই বাহুটার সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে এই বাহুটা হয়ে যাবে ভূমি, আর এই বাহুটা তখন হয়ে যাবে লম্ব। তাহলে এইটা ব্রেনে সবসময় মনে রাখবে যে সমকোণী ত্রিভুজের যেটা নিচে থাকবে সেটাই সবসময় ভূমি নয়। যদি আমাকে এই কোণটা বলে তখন এইটা লম্ব থাকবে না বা এটা ভূমিও থাকবে না, অতিভুজ এটাই থাকবে। এইটা যদি আমাকে কোণ বলে এই থিটা কোণের সাপেক্ষে, এটা তখন হয়ে যাবে ভূমি আর এটা তখন হয়ে যাবে লম্ব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আর এই ত্রিকোণমিতির অঙ্কে সমগ্র সূত্রগুলো আমাদের পিথাগোরাসের এই যে সূত্র, অতিভুজ স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রগুলোকে সাহায্য নিয়ে নির্ণয় করতে চলেছি। তাই এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিওটি কোনো জায়গায় স্কিপ করলে পরে হয়তো একটি ফর্মুলা ভুলে বা একটি ফর্মুলার মূল নিয়মটি ভুল হয়ে যেতে পারে, তাই স্কিপ করবে না, দেখো এই ভিডিওটি। যেখানে প্রথমে আমরা জানবো সাইন বলতে কি বোঝায়। থিটা হলো থিটা, আলফা বা গামা, এগুলো হলো এক একটি থিটা, আলফা বা গামা, এগুলো হলো সবই এক একটা কোণের নির্ণয়ের পদ্ধতি বা মান, যেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব এই নিয়ে বিশদে। আপাতত এখানে আমরা থিটা ধরেই অঙ্কগুলো করার চেষ্টা করব। যেখানে সাইন থিটা মানে সাপোজ ধরলাম এই কোণটা, এখানে যেহেতু এই ছবিটাতে এখানে তো সব কিছু এই কোণটার সাপেক্ষে দেওয়া আছে, তাহলে এটা কি আমরা ধরলাম, এটার মান ধরলাম থিটা। তাহলে এটার মান যদি থিটা হয় তাহলে সাইন থিটা বলতে কি বোঝাবে। সাইন থিটা কথাটার মানে হচ্ছে বা সাইন কথাটার মানে হচ্ছে থিটা না থাকলেও সাইন কথাটার মানে কি, সাইন কথাটার মানে হলো লম্ব বাই অতিভুজ।
লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে যেটা হবে, লম্ব আর অতিভুজের অনুপাতকে আমরা সাইন দিয়ে প্রকাশ করি। যদি আমাদের প্রশ্ন করে লম্ব আর অতিভুজের অনুপাতকে আমরা কি দিয়ে প্রকাশ করি, তাই লম্ব ইস টু অতিভুজ, লম্ব ইস টু অতিভুজ মানেই হচ্ছে সাইন, লম্ব ইস টু অতিভুজ মানেই হলো সাইন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এবার একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। সাইন বলতে তাহলে কি বোঝায়, সাইন থিটা বলতে কি বোঝায়? যদি এই কোণটা থিটা হয় আর ধরি আমি এখানে ধরে নিলাম লম্বর মান 4, ভূমির মান 3 আর অতিভুজের মান 5, তাহলে সাইন থিটার মান দাঁড়াবে লম্ব হলো 4, অতিভুজ হলো 5, তাহলে সাইন থিটার মান দাঁড়াবে 4/5। এক্ষেত্রে দেখো একটা ট্রিক রয়েছে, যেহেতু লম্বটা উপরে রয়েছে আর অতিভুজটা নিচে রয়েছে, আর সমকোণী ত্রিভুজের সবসময় অতিভুজ বড় হয়ে থাকে, লম্ব বা ভূমি থেকে অতিভুজের মান সবসময় বড় হয়, তাহলে নিচের মানটা সবসময় বড়ই হবে, মানে এটি সবসময় প্রকৃত ভগ্নাংশ হবে। কি হবে না, সবসময় সাইন থিটার মান প্রকৃত ভগ্নাংশ হবে। মুখস্থ করবে না, কিভাবে আমরা অঙ্কগুলো করছি সেটা বোঝার চেষ্টা করো। সাইন থিটার মান সবসময় প্রকৃত ভগ্নাংশ হবে, অর্থাৎ সাইন থিটার মান সর্বদা 1 অপেক্ষা ছোট হবে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছ। প্রকৃত ভগ্নাংশ মানে নিচের হর বড় হবে, উপরের লবটি ছোট হবে, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, 5 নিচে রয়েছে, উপরে 4 রয়েছে, আর এর মান 1 অপেক্ষা ছোট, তাই সাইন থিটার মান সর্বদা 1 থেকে ছোট হবে। এবার দেখে নেব কস থিটা বলতে কি বোঝায়। কস থিটা হলো ভূমি ও অতিভুজের অনুপাত, ভূমি আর অতিভুজের অনুপাত। তাহলে এখানে মানটি কত দাঁড়াবে না 3/5। যেহেতু অতিভুজ এখানেও নিচে রয়েছে, তাহলে এটিও আবার প্রকৃত ভগ্নাংশ হবে এবং এর মানও 1 থেকে কম হবে। আশা করি এই বিষয়টিও বুঝতে পেরেছ। এবার দেখে নেব ট্যান থিটার মান। ট্যান থিটা বলতে কি বোঝায়? ট্যান থিটা বলতে বোঝায় লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। তাই লম্ব এখানে হচ্ছে 4, ভূমি এখানে হলো 3, তাহলে এক্ষেত্রে এর মানটি আমরা দেখতে পাচ্ছি উপরের মানটি মানে লবের মানটি হরের থেকে বড় আছে, তাহলে এর মানটি কি হবে 1 থেকে বড় হবে। তাহলে এক্ষেত্রে তোমরা মনে করতে পারো বা এক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে ট্যান থিটার মান কি তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হবে, অর্থাৎ ট্যান থিটার মান কি সবসময় 1 থেকে বড় হবে? আমাদের উত্তর হলো না, সবসময় 1 থেকে বড় হবে না। কেন না, দেখে নিই এখানে ট্রিকটি, যেটি হচ্ছে সবসময় কিন্তু লম্ব বা ভূমির মধ্যে যে সম্পর্ক রয়েছে সেখানে লম্ব ছোট হতে পারে, ভূমিও বড় হতে পারে, এদের মান সবসময় পরিবর্তন হতে পারে। যদি লম্ব 3 হয় আর ভূমি যদি 4 হয়, তাহলে ট্যান থিটার মান তখন হয়ে যাবে 3/4, মানে প্রকৃত ভগ্নাংশ। তাই তখন এর মানটি কত হবে, তখন এর মানটি হয়ে যাবে 1 থেকে ছোট, তাই ট্যান থিটা হয়ে যাবে 1 থেকে ছোট, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ। তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম, ট্যান থিটার মান কখনো কখনো যদি এরকমভাবে হয়, তাহলে কখনো কখনো এর মান 1 থেকে বড়ও হতে পারে, আবার 1 থেকে ছোটও হতে পারে। ট্যান থিটার মান প্রকৃত ভগ্নাংশ ও অপ্রকৃত ভগ্নাংশ দুটোই হতে পারে। মনে রাখবে, এগুলো মাধ্যমিকের ছাত্রদের ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, এমনকি তোমাদেরও পরবর্তীকালে সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আসতে পারে। যেহেতু এই ভিডিওগুলো মাধ্যমিকের ছাত্রদের হিসাবেও করানো হচ্ছে, তাই মাধ্যমিকের ছাত্রদের এই বিষয়গুলি মনে রাখা অবশ্য আবশ্যক। দেখে নেব আমরা নেক্সট বিষয়টি, যেটি হলো ট্যান থিটা। ট্যান থিটাকে আমরা আরেকটিভাবে প্রকাশ করতে পারি, সেটা কি না সাইন থিটা বাই কস থিটা দিয়ে। এটা কেমন কি, এটা কি হবে না ট্যান থিটা মানে আমরা বলেছিলাম কি ছিল না লম্ব ভাগ ভূমি। যদি আমরা সাইন থিটা আর কস থিটাকে ভাগ করি, তাহলে সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই ত্রিভুজ, আবার কস থিটার মান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ।
তাহলে অতিভুজ দুটো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি না লম্ব ভাগ ভূমি। তাহলে ট্যান থিটার মান কি হয়ে গেল লম্ব ভাগ ভূমি, মানে সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা সমান সমান সবসময় লম্ব বাই ভূমি হবে না, লম্ব বাই ভূমি সবসময়ই হবে। আর আমরা এটাকে প্রয়োজনে সাইন থিটা বাই কস থিটাও বলতে পারি। এছাড়াও আর একটা বলতে পারি, যেটা আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করতে চলেছি। এবার দেখে নেব পরবর্তী জিনিসগুলো, যেটি হলো কোসেক থিটা। কোসেক থিটা বলতে কি বোঝায়? কোসেক থিটা হলো সাইন থিটার অনন্যক, অর্থাৎ 1 সাইন থিটাকে আমরা কোসেক থিটা বলে থাকি। 1 সাইন থিটাকে, অর্থাৎ সাইন থিটার এর অনন্যক। তাহলে এর মানটি কি হয়ে যাবে? সাইন থিটা যেহেতু লম্ব ভাগ অতিভুজ ছিল, তাহলে এই কোসেক থিটা হয়ে যাবে অতিভুজ ভাগ লম্ব। অর্থাৎ অতিভুজ যেহেতু উপরে রয়েছে, তাহলে এটি হবে অপ্রকৃত ভগ্নাংশ, আর এর মান সর্বদা 1 থেকে বড় হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ, ঠিক আগেরটার মতোই। আর সেক থিটা হয়ে গেল কস থিটা এর অনন্যক, অর্থাৎ এর মানটি হবে অতিভুজ ভাগ ভূমি, এবং এক্ষেত্রে অতিভুজটা আগে রয়েছে, তাহলে এর মানও হয়ে যাবে 1 থেকে বড়। আশা করি এটিও বুঝতে পেরেছ, এটিও একটা অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি বলে কট থিটার মান, তাহলে কি দাঁড়াবে? কট থিটা হচ্ছে ট্যান থিটা এর অনন্যক। ট্যান থিটা এর অনন্যক মানে এটি হয়ে যাবে ভূমি ভাগ লম্ব। ভূমিকে লম্ব দিয়ে ভাগ করলে যেটি হবে সেটি হচ্ছে কট থিটা। তাহলে এর ক্ষেত্রে ওই ট্যান থিটার মতোই এর মান 1 থেকে ছোটও হতে পারে, আবার 1 থেকে বড়ও হতে পারে। এর মান দুটি হতে পারে, প্রকৃত বা অপ্রকৃত দুটোই। আরেকটা জিনিস এখানে দেখে নাও এই কট থিটার ক্ষেত্রে, যেটি হচ্ছে কট থিটাকে যদি আমরা সাইনের মতো প্রকাশ করি, মানে ট্যানের মতো প্রকাশ করি, যেহেতু এটি ট্যানের অনন্যক, সেহেতু আমরা এটাকে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। কারণ ট্যান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তাহলে এটি হচ্ছে ট্যানের অনন্যক, তাহলে হয়ে যাবে কস থিটা বাই সাইন থিটা। তাহলে কস থিটা বাই সাইন থিটা হিসেবেও লিখতে পারি। আবার এটাকে আমরা কোসেক থিটা বাই সেক থিটা হিসেবেও লিখতে পারি, কারণ কসের অনন্যক সেক আর সাইনের অনন্যক কোসেক, তাহলে এদের অনন্যক হিসাবেও কট থিটাকে আমরা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা আরেকটা যেটা ট্যান থিটার মান বলেছিলাম, সেটি কি? ট্যানেরটা আমরা একটা মান জানি সাইন থিটা বাই কস থিটা, ঠিক তেমনি এটাকে আমরা বলতেও পারি আবার সেক থিটা বাই কোসেক থিটা হিসাবে। আশা করি এই ফর্মুলাগুলো বুঝতে পেরেছ, এবং এই ফর্মুলাগুলো নিজে বোঝো, নিজে বাড়িতে চেষ্টা করো, তাহলে এই ফর্মুলাগুলোর সাহায্যে তুমি নিজেই ত্রিকোণমিতির অঙ্ক করতে পারবে। কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না, কোনো অঙ্ক মুখস্থ করতে হবে না। আমরা প্রতিটি অঙ্ক পরবর্তীকালে বা পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। দেখে নেব এবার ত্রিকোণমিতির সূত্রগুলো কীভাবে এলো। পূর্বেই বলেছি ত্রিকোণমিতির প্রতিটা সূত্র এসেছে এই অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার থেকে। ত্রিকোণমিতির আমরা 3টে সূত্র ব্যবহার করে থাকি, যেটি হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটি হলো 1 নম্বর সূত্র। এটি হলো 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটি। আর 3 নম্বর সূত্রটি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। যদি কেউ ফর্মুলা মুখস্থ করতে চাই, তাহলে এই 3টে ফর্মুলা তাকে মুখস্থ করলেই হবে। আমরা অঙ্কগুলো পরবর্তীকালে বুঝিয়ে দেব, আর তোমরাও অঙ্কগুলো বুঝতে পেরে যাবে। কিন্তু আই সাজেস্ট
এই সূত্রগুলো কিভাবে এলো সেটি একবার দেখে নাও। সেক্ষেত্রে আমরা এই সূত্রগুলো কিভাবে এলো সেটি আমরা দেখতে পারি এইভাবে ফর্মুলার সাহায্যে। আমরা একটি বা তিনটে ফর্মুলায় কীভাবে এলো আমাদের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 কীভাবে এলো না, সাইনের মান আমরা জানি লম্ব স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার, ঠিক তেমনি কসের মান হচ্ছে কি যে ভূমি স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার দেওয়া রয়েছে তাহলে এর মানটি কী দাঁড়াবে, সরল করলে পরে এটি হয়ে যাবে অতিভুজের স্কোয়ার আর উপরে হয়ে যাবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারকে যোগ করলে পুনরায় অতিভুজ এর স্কোয়ারই ফেরত আসবে আর নিচেতেও অতিভুজের স্কোয়ারই ফেরত আসবে, আর এই দুটো কেটে গেলে এর মান হয়ে যাবে 1। এই কারণে এই সূত্রটি এভাবে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এসেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এরপরেও যে ফর্মুলা দুটো রয়েছে সেটি হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে মাইনাস হলো কেন, কারণ সেক স্কোয়ারের ক্ষেত্রে আমরা পাবো অতিভুজের স্কোয়ার আর ট্যানের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার বাই ভূমি স্কোয়ার, আর ট্যানের ক্ষেত্রেও আমরা পাবো লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ারটাকে যদি আমরা লব হিসেবে ভাবি তাহলে অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বিয়োগ হবে, তাহলে উপরে এটা হয়ে যাবে ফের ভূমি স্কোয়ার আর নিচে ফের হয়ে যাবে ভূমি স্কোয়ার, যেটি কেটে গিয়ে মান হয়ে যাবে 1। আশা করি এই ফর্মুলাটা বুঝতে পেরেছ। আরেকটি যে ফর্মুলা রয়েছে সেটি তোমরা ট্রাই করো, যেটি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা তোমরা নিজেরা ট্রাই করো। যদি এটি করতে অসুবিধা হয় আমাদের ঘরে কমেন্ট বক্সে জানাও, আমরা এইটি পরবর্তী ভিডিওতে বিশ্লেষণ করে দেব। এবার দেখে নিই এই ফর্মুলাগুলো আমরা জানবো কেন, এই ফর্মুলাগুলো জেনে আমাদের কি সুবিধা হবে। এই ফর্মুলাগুলো দিয়ে আমরা পরবর্তীকালে অঙ্ক করতে চলেছি। কিভাবে, যদি আমাকে এখানে এই ফর্মুলাতে যদি আমাকে কোসেক থিটার মান বার করতে দেয়, কিভাবে বার করব, তাহলে এই ফর্মুলা যদি আমি কোসেক থিটার মান বার করি তাহলে এটি দাঁড়াবে কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। সমাধান করলে ঠিক তেমনি কোসেক থিটার মান তাহলে কী দাঁড়াবে, কোসেক থিটার মান তাহলে দাঁড়াবে √1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এই জিনিসগুলো প্রতিটা যদি আমরা মুখস্থ করি তাহলে একটা বিশাল ফর্মুলা হয়ে যাবে। তাহলে প্রতিটা মুখস্থ করার প্রয়োজন নেই, আমরা কোথা থেকে এলো সেই বিষয়টা জেনে নিই, আমাদের মুখস্থ করতে হবে না। তাহলে এখান থেকে আমরা কোসেক থিটার মান বার করলাম, ঠিক তেমনি যদি আমরা এখান থেকে কট থিটার মান বার করি তাহলে কট থিটার মান যদি বার করি তাহলে এটাকে ওদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে আর 1টাকে এদিকে নিয়ে হয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এর ফর্মুলাটা কী দাঁড়াবে না কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 তার রুট করলে পরেই আমরা কট থিটা পেয়ে যাব। আশা করি এই দুটো ফর্মুলা কোথা থেকে আমরা বার করলাম সেটি আশা করি বুঝতে পেরেছ। এভাবেই আমরা প্রত্যেকটার মান বার করতে পারি উপরের ফর্মুলাগুলো থেকে। আরেকবার দেখে নিই, যেটা আগে বললাম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে যদি সমাধান করি তাহলে আমরা সেক থিটা বলতে কি পাবো, সেক থিটা বললে পরে আমরা পাবো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা তার রুট। আশা করি বুঝতে পেরেছো, কারণ আগেই আমরা করেছি। আবার ট্যান থিটা সমান সমান কি পাবো, ট্যান থিটা সমান সমান পাবো সেক স্কোয়ার থিটা মাইনাস 1 তার রুট। আশা করি দুটোই বুঝতে পেরেছো। এবার দেখে নেব আরেকটি যে ফর্মুলা আমরা করেছি সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেখানে আমরা সাইন থিটার মান কীভাবে নির্ধারণ করব, সাইন থিটার মান হয়ে যাবে
ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, আর কস থিটারও মান হয়ে যাবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আশা করি এই প্রত্যেকটি ফর্মুলা কোথা থেকে এলো, কিভাবে এলো, সেই বিষয়গুলি তোমাদের বোঝাতে পেরেছি। এবার এই ফর্মুলাগুলো ব্যবহার করব কিভাবে সেইটা দেখে নিই। এই ফর্মুলাগুলো ব্যবহার করার ক্ষেত্রে একটি ট্রিক এখানে দেওয়া রয়েছে, ট্রিক নয়, একটি প্রশ্ন এখানে করা রয়েছে, যেমন সাইনকে কসের আকারে প্রকাশ করো। কিছুক্ষণ আগে আমরা সাইনকে কসের আকারে প্রকাশ করলাম, মানে সাইনকে আমরা কস দিয়ে প্রকাশ করব, মানে সাইন থিটা সমান সমান কি না ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে সাইন থিটা সমান সমান। তো সাইনকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম না কস দিয়ে প্রকাশ করতে পেরেছি। এবার একটা দেখে নেব সাইনকে টেনের আকারে প্রকাশ করো। যদি সাইনকে টেনের আকারে প্রকাশ করতে বলে, তাহলে যেহেতু সাইনের সঙ্গে টেনের ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই, কিন্তু আমরা জানি ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা সমান সমান কী হবে? সাইন থিটা সমান সমান কী হবে? সাইন থিটা মান বার করতে গেলে সমাধান যদি করি, তাহলে এই ট্যান থিটার সাথে এই থিটা গুণ হয়ে যাবে। সাইন থিটা সমান সমান ট্যান থিটা ইন্টু কস থিটা, আবার সমান সমান দিয়ে এই ট্যান থিটা ইন্টু কস থিটা সমান সমান কি? কস থিটা সমান সমান হচ্ছে ওয়ান বাই সেক থিটা, আর ওয়ান বাই সেক থিটা সমান সমান কি? কিছুক্ষণ আগে আমরা জানলাম সেক থিটা সমান সমান কি? সেক থিটা সমান সমান হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, সরি ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, যেটা কিছুক্ষণ আগে আমরা ফর্মুলাটা বার করলাম। তাহলে এক্ষেত্রে সাইনকে যদি আমরা ট্যান দিয়ে প্রকাশ করি, তাহলে এইটি দাঁড়াচ্ছে, যেটা এখানে পড়লে পরে হবে ট্যান থিটা বাই রুট ওভার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ যে এভাবে আমরা সাইনকে ট্যানের আকারে প্রকাশ করতে পারি, যেটা মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নে এসেছে বা পরবর্তীকালেও আসতে পারে। এভাবেই তোমরা বাড়িতে নিজেরা ট্রাই করতে পারো। সাইনকে কসেকের আকারে প্রকাশ করো, সাইনকে সেকের আকারে প্রকাশ করো ও সাইনকে কটের আকারে প্রকাশ করো। যদি তোমাদের এই অঙ্কগুলো করতে অসুবিধা হয়, আমাদের কমেন্ট বক্সে জানিও। আমরা এই ফর্মুলাগুলো আবার কিভাবে বার করলাম সেটা তোমাদের ঘরে দেখিয়ে দেবো। কারণ এই ফর্মুলাগুলো যদি তোমরা নিজেরা করতে পারো, তাহলে ত্রিকোণমিতির অঙ্ক করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমরা প্রতিটা ভিডিওই ত্রিকোণমিতির সমগ্র সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাই প্লিজ আমাদের কমেন্ট করো এবং তোমাদের সমস্যার কথা আমাদের জানিও। খুব শীঘ্রই ত্রিকোণমিতির ওই সমস্যাগুলো নিয়ে আমরা হাজির হতে চলেছি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন টু ইয়োর চ্যানেল এঞ্জেল স্কুল অফ লার্নিং। আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে বা ফর প্রিপেয়ারিং ইয়োরসেলফ ফর কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।